আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আবহি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার, সিইসির তফসিল বক্তব্য প্রস্তুত ও কাল অথবা পরশু ঘোষণার সম্ভাবনা। নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টার প্রত্যয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার একদিন পেরোলেও কোনো গ্রেপ্তার নেই। গৃহকর্মী ও অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের। এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন সবুজ সুরের সন্ধানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুর 1:15টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে রওনা হন তিনি। এদিকে চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাসুদ। দুপুরে এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন তিনি। কমিশনার জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয় আহ্বান করবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। একই সাথে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করছেন সিইসি। এর আগে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর সাথে সাক্ষাৎ করে পুরো কমিশন। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় কিছুটা মন্থর হয়ে পড়া বিএনপি আবারও নির্বাচনী প্রচারে সক্রিয় হয়েছে। দলীয় নীতি নির্ধারকরা বলছেন, কোনো কারণেই নির্বাচন পিছিয়ে যাক তা চায় না বিএনপি। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে সন্দেহের অবসান ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আক্তার হোসেনের রিপোর্ট। প্রায় 2 সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এমন অবস্থায় আবারও নির্বাচন কেন্দ্রিক তৎপরতায় ফিরেছে বিএনপি। একমাত্র নির্বাচিত একটি গণতন্ত্র। দোয়া অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচনী জনসংযোগেও নেমেছেন শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। উনি অসুস্থ, সবারই মন খারাপ, কিন্তু এই অজুহাতে নির্বাচনকে পিছনের কোনো জায়গা নেই। নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করবে। নির্বাচনটা জরুরি, নাহলে ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, এমপ্লয়মেন্ট হচ্ছে না, মানুষের বেকার আরও বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এগুলোর জন্য একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন জোট সহ সব ধরনের তৎপরতাকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেন দলের অন্যতম এই শীর্ষ নেতা। আমরা আলোচনা করছি, আমরা বলছি, কেউ যদি না বোঝে তাহলে কিছু করার নেই। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, তাদের সাথে আমাদের মানে ইলেকশনে তাদেরকে সব সিট দিতে হবে এটা তো কোনো কথা না, আমাদের জিততে হবে। পোলারাইজেশন তো হইতেই পারে, নির্বাচন কালে পোলারাইজেশন হইতেই পারে, অবশ্যই। এনি পলিটিক্যাল মুভ, গণতান্ত্রিক মুভকে আমরা স্বাগত জানাই। করতে পারে সবাই সবার জনপ্রিয়তা
যাচাই করার জন্য যেতে পারে, এটা তো বাধা দেওয়ার কোনো জায়গা নেই আমাদের। তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন দলের এই নীতি নির্ধারক। তারেক সাহেব আসবে, আমি তারেক সাহেব না আসা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, যে যদি সব ঠিক থাকে সব থাকার মধ্যে চলে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের তফসিল ঘনিয়ে আসায় জাতীয় পার্টি প্রভাবিত এলাকাগুলোতে এরশাদ সমর্থকদের কার্যক্রম নিয়ে মানুষের জানার আগ্রহ বাড়ছে। এরকম একটি জেলা কুড়িগ্রাম। প্রতিদিন ভোটারদের কাছে ছুটছেন বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। তবে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় এখন পর্যন্ত জাপার কোনো কর্মকাণ্ড দৃশ্যমান নয়। শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামে ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসন। জেলার নাগেশ্বরী ও ভুরিঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত আসন ১, সদর, রাজারহাট ও ফুলবাড়ী নিয়ে কুড়িগ্রাম ২, উলিপুর উপজেলা নিয়ে ৩ ও চিলমারী, রৌমারী ও চররাজিপুর উপজেলা নিয়ে গঠিত ৪ আসন। সবকটি আসনেই মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি, জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। এখানে যারা বিগত সময়ে জাতীয় সংসদের সদস্য হয়েছেন তারা কেউই এই এলাকার মানুষের জন্য কিছু করেন, যে আমরা এই অঞ্চলের মানুষের আমরা উন্নয়ন করতে চাই, এই অঞ্চলের মানুষ যাতে সুখে দুঃখে সবসময় এই জাতীয়তাবাদী শক্তি বিএনপির সাথে থাকে, সেই আকাঙ্ক্ষা আমরা সবসময় করি। কুড়িগ্রামের 4টি আসনে জামাতে ইসলামীর প্রতিনিধি জিতে আসতে পারে, জনগণ যদি তাদেরকে বিজয়ী করতে পারে, তাহলে কুড়িগ্রামের সেই অবহেলিত অবস্থা আর থাকবে না, একটা পরিবর্তন চলে আসবে। নবগঠিত এনসিপি প্রার্থী ঘোষণা করেছে একটি আসনে। অভ্যুত্থানের শক্তি হিসেবে 4টি আসনে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্য রাজনৈতিক দল নাগরিক ঐক্য আশা করছে জোটবদ্ধ নির্বাচন করলে তারাও জনসমর্থন পাবে। গণতন্ত্র মঞ্চ বলে নাগরিক ঐক্যের সাথে আরো কয়েকটি দল আছে, বিএনপির সঙ্গে বড় জোটে আছে। আমার বিশ্বাস এই আসনটি আমরা জিতে আসতে পারব। অতীতে জাতীয় পার্টি ভালো করলেও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এবার তারা মুখে কুলু পেটেছেন। উত্তরের জেলা কুড়িগ্রামে মোট ভোটার 18,76,688 জন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে পান্থ রহমানের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। পান্থ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য কি আপনার কাছে আছে? নতুন তথ্য সত্যিকার অর্থে নাই এখনো পর্যন্ত। কারণ হচ্ছে যে কথাটি আমরা আগেও বুলেটিনে বলেছি, আবারও বলছি যে নতুন তথ্য আসলে সরাসরি দেয়া এখনো সময় হয়নি। এই কারণে যে এখনো পর্যন্ত কেউ আমাদেরকে জানাননি। এখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন সেটি জানার জন্য, কিন্তু আজ এই সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য আমরা কিন্তু হাতে পাইনি। এর কারণ হচ্ছে সম্ভবত দুপুরের পরে ডক্টর চিকিৎসকদের মধ্যে এক ধরনের সলা পরামর্শ হবে এবং তারপরে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান তার আসার কথা রয়েছে। চিকিৎসকদের দলটি এবং সেই সাথে নিজেরা তার চিকিৎসার সর্বশেষ বিষয়ে একটি আলোচনা তুলে সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত হয়তোবা গণমাধ্যম কর্মীদের জানানো হতে পারে। হয়তোবা এই কারণে বলছি এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কনফার্মেশন দেওয়া হয়নি যে কেউ কথা বলবেন কে বলবেন না। আমাদের অপেক্ষা যতক্ষণে আছে ততক্ষণে আমরা যে যার মতো করে দলের বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, জাতীয়তাবাদী দলের অনেকের সঙ্গে কথা বলে যেটুকু জানি সেটুকু হচ্ছে যে এখনো পর্যন্ত নতুন করে বলার মতো শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি কোনো কিছু ঘটেনি। অর্থাৎ যে কথাটি বলছিলাম সেটি, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি এভারকেয়ারে যে চিকিৎসাধীন রয়েছেন, তিনি একই পরিস্থিতিতে আছেন, তার পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। এমনকি
তার শারীরিক অবস্থার খুব বেশি অবনতিও হয়নি, যেভাবে তিনি ছিলেন তেমনই আছেন। তবে সম্ভবত তার এখনও পর্যন্ত লম্বা সফর করার মতো শরীর তিনি ততটা ফিট নন, যে কারণেই হয়তো তাকে নেয়ার জন্যে, লন্ডনে নিয়ে যাওয়ার জন্যে যে এয়ারবাসটি আসার কথা ছিল, যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, সেটি সম্মতি চেয়েও আবার সেটি বাতিল করেছে। আপাতত এই কথা বলেই শেষ করতে হচ্ছে এবং আশা করছি যে কোনো মুহূর্তে বিএনপির পক্ষ থেকে অথবা তার চিকিৎসক দলের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন। তারপরেই হয়তো আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। পান্থুর রহমান, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দিচ্ছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সকালে আদালতে হাজির হন তিনি। এর আগে 21তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আওয়ামী লীগের শাসনামলে 26 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআই এর সেনা কর্মকর্তা সহ 13 জনের অব্যাহতি চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়েও শুনানি শেষ করে প্রসিকিউশন। শুনানিতে তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে ডিজিএফআই কর্মকর্তারা ওই ব্যক্তিদের অপহরণ ও গুম করে অমানবিক নির্যাতন চালায়। 13 আসামির মধ্যে ডিজিএফআই এর সাবেক 3 জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক। রাজধানীর মোহাম্মদপুরের মা মেয়েকে নৃশংসভাবে হত্যার একদিন পার হলেও অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনায় মামলা করেছেন গৃহকর্তা আজিজুল ইসলাম। ভবন কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা প্রহরীকে মিথ্যা তথ্য দিয়েছিল সন্দেহভাজন গৃহকর্মী আয়শা। রিয়াজ ইসলামের রিপোর্ট। মোহাম্মদপুরে সোমবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন মা ও মেয়ে। ঘটনার আগে ও পরে সিসিটিভি ফুটেজে বাড়ির গৃহকর্মী আয়শাকে বের হতে দেখা গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বাড়িটির নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা জানান, ঘটনার দিন তাদের মিথ্যা তথ্য দিয়েছিলেন গৃহকর্মী। একটা স্কুল ড্রেস পরা ছিল, আমি তারা ডাক দিছি যে দাঁড়ান, আপনি কে? আপনারা তো আমি চিনলাম না, কোথায় থেকে যাচ্ছেন, কোথায় আসছেন? বললো যে কি 7B-তে বেড়াতে আসছি। আচ্ছা, 2 দিন 7B-তে বেড়াতে আসছিলাম। ম্যাডাম বুয়া চাইছিল, বুয়া আসলো। পরে দিয়ে ম্যাডামের কাছে ফোন দিলাম, দিলে ম্যাডাম একটা বুয়া আইছে, পাঠাবো কিনা? ম্যাডাম বললো যে পাঠান। তৎপরতা চালালেও এখনো অপরাধীকে ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা তার একটা ডাকনাম পেয়েছি এবং তার বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য আমরা কাজ করছি। আশা করি অল্প সময়ের মধ্যে আমরা তাকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারব। নাটোরে মঙ্গলবার দুপুরে লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা নাওয়ালের দাফন হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশের নারীরা বাংলাদেশকে বিশ্বের সামনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মেয়েদের পক্ষে সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়া সম্ভব। বেগম রোকেয়া দিবসের আলোচনায় তিনি বলেন, 100 বছর পার হয়ে গেলেও আর রোকেয়া পাওয়া যায়নি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে দেয়া হয়েছে রোকেয়া পদক। এবছর নারী শিক্ষায় রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস ভূষিত হলেন বেগম রোকেয়া পদকে। প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, একইভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পদকপ্রাপ্তরা। আজকের এই পুরস্কার মহিলাদের পুরস্কার না, আমাদের সমস্ত জাতির পক্ষ থেকে পুরস্কার। তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। এটা যুগান্তকারী পুরস্কার।
যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। এরা শুধু বাংলাদেশের মেয়ে না, এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। অধ্যাপক ইউনুস বলেন, জাতির ব্যর্থতা হচ্ছে এখনো দ্বিতীয় কোনো রোকেয়া পাওয়া যায়নি। 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। 100 বছর পরে কি হলো, কত অগ্রসর হলাম। 1974 সনে বিরাট দুর্ভিক্ষ হলো, পথে পথে মানুষ মারা গেল। আমরা নির্বাক তাকিয়ে দেখলাম। অধ্যাপক ইউনুস বলেন, বেগম রোকেয়া কোনো কাজ সমাজকে বাদ দিয়ে করেননি, সবসময় সমাজের সবাইকে নিয়েই এগিয়ে গেছেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের জীবন ও সংস্কৃতিতে গভীরভাবে মিশে আছে সঙ্গীত। মানুষের হৃদয়কে প্রভাবিত করতে গানের প্রভাবকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার প্রস্তুতি তৈরিতে অভিনব আয়োজন করেছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব। সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট নামের এই আয়োজন প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। বিবর্তন, নৃতত্ব এবং সমাজবিজ্ঞানের ইতিহাস বলে প্রজনন, সামাজিক যোগাযোগ কিংবা মানসিক আবেগ প্রকাশে গান এবং সুরের সূত্রপাত। আর এই সুরের সুলভ সন্ধানে পাওয়া যায় প্রাকৃতিক চক্র, সুর, ছন্দ ও খাদ্য উৎপাদনের অভিযাত্রায় সৃষ্টি হয় মানুষের গান গাওয়া। আবহমান বাংলার লোকগীতিও তাই বহন করে চলেছে প্রাণ, প্রকৃতি ও মানুষের কথা। গানের ভেতরের এই সুর, তাল, ছন্দের পথ ধরেই তাই পরিবেশ প্রতিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের। এরই ধারাবাহিকতায় দেশ জুড়ে চলছে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট। এমন উদ্যোগ গানের সুরে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আধুনিক টেকসই জীবনযাত্রার ধারণাকে এগিয়ে নেবে প্রত্যাশা আয়োজকদের। বয়স বাড়ার সাথে সাথে মানুষের কণ্ঠে পরিবর্তন আসে, তাই এই বছর একটি বয়সসীমা রাখা হয়েছিল। পিওজি মিউজিক ক্লাব সবাইকে নিয়ে কাজ করবে। আসুন সবাই সবুজ সুরে রাঙাই জীবন। আমরা আমাদের প্রত্যাশার থেকে বেশি সাড়া পেয়েছি। যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, আর যারা সিলেক্টেড হননি তাদের জন্য আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পিওজি মিউজিক ক্লাবের সাথে সংযুক্ত থাকবেন, কারণ আমরা সকলকে নিয়ে একটি সঙ্গীতের জগৎ তৈরি করতে চাই। গান যদিও সরাসরি বাঁধ নির্মাণ কিংবা কার্বন নিঃসরণ কমায় না, তবে মানুষের চেতনা, সংহতি এবং আচরণ পরিবর্তনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত মোকাবেলায় সঙ্গীতকে শক্তিশালী হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গান আমরা কে না ভালোবাসি, সবাই কিন্তু গানকে ভালোবাসি। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গানের কিন্তু প্রসার ছিল এবং এখনও আছে, কিন্তু আধুনিকতার কারণে কিংবা আমাদের এই যান্ত্রিক সভ্যতার কারণে আমরা কিন্তু অনেক পুরনো জিনিস ভুলে যাচ্ছি কিংবা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। সেই জিনিসটাকে তুলে ধরা এবং সেই জিনিসটাকে সবার সামনে আবার নতুন করে আনা এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখা,
এই কাজটি কিন্তু মিউজিক ক্লাব করবে। মূলত একটি উদ্দেশ্য আছে এখানে, সেটা হলো বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য এই ব্যাপারটিকে কিন্তু প্রাধান্য দিব আমরা। যারা লুকিয়ে আছে যেই ট্যালেন্ট বিভিন্ন জায়গায় বাংলাদেশের, তারা আবারও সুযোগ নিতে পারবেন। ইতিমধ্যেই সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে যন্ত্রীয় ও কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে সেরা 16 জনকে। তাদের ভেতর থেকে সেরা 8 বের করে আনার প্রক্রিয়ায় আগামী 10 ডিসেম্বর চ্যানেল আইতে অনুষ্ঠিত হবে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড সেমিফাইনাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মোস্তাফিজ, তাসকিন সহ আইপিএল এর চূড়ান্ত নিলামে 7 বাংলাদেশি ক্রিকেটার। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্তে নেই সাকিব আল হাসান। রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্মবার্ষিকী ও 93তম মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। সকাল 11টায় মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ত ইউনিয়নের খোর্দ মুরাদপুর গ্রামে রোকেয়ার জন্মভিটার বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলার প্রশাসন, জেলা পুলিশ, উপজেলার প্রশাসন, মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়ে, রোকেয়া স্মৃতি সংসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। সে সময় 1 মিনিট নীরবতা পালন সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এরপর পায়রাবন্ত সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজ চত্বরে 3 দিনের মেলা উদ্বোধন করেন জেলার প্রশাসক মোহাম্মদ এনামুল্লাহ হোসেন। রোকেয়া দিবসকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি। আমরা যেন অত্যন্ত সুন্দরভাবে, নিরাপদে এবং নির্বিঘ্নে এই যে আয়োজন, এই আয়োজনকে আমরা সফল এবং সার্থক করে তুলতে পারি। রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান যেন আরও সুন্দর এবং সার্থক হয়। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। আলুর কাঙ্ক্ষিত দাম না পেয়েও ক্ষতি পুষিয়ে নিতে যশোরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ক্ষেতের সবজি তোলার পরপরই জমি চাষ, সার প্রয়োগ ও বীজ আলু রোপণের প্রস্তুতিতে এখন পুরো এলাকায় কর্মব্যস্ততা চলছে। মাঠ জুড়ে পাতাকপি উত্তোলন ও নতুন মৌসুমের বীজ আলু রোপণের লক্ষ্যে জমি তৈরি, সব মিলিয়ে জমে উঠেছে শীতকালীন ফসলের মাঠ। এবার প্রকৃতি সংবাদ। অব্যাহত পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জেলা পঞ্চগড়। ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসেছে শীত, নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ছে জীবনযাত্রা, ভোগান্তিতে প্রান্তিক মানুষ। ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার, সিইসির তফসিল বক্তব্য প্রস্তুত ও কাল অথবা পরশু ঘোষণা। নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টার প্রত্যয়, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার একদিন পেরোলেও কোনো গ্রেপ্তার নেই, গৃহকর্মী ও অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের। এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন সবুজ সুরের সন্ধানে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।